একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া অযৌক্তিক ট্যারিফ যুদ্ধ। এই দুটি নিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কিন্তু তিনি আসলে নির্বাচনী প্রচারণার চাইতেও ট্রাম্পের অযৌক্তিক সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ানো, পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া, সেটিকে বেছে নিয়েছেন। গতকালই তিনি অটোয়া ফিরে গিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন রাজধানী অটোয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ফর নাও তিনি আসলে তার নির্বাচনী ক্যাম্পেইনটিকেও স্থগিত রেখেছেন। অবশ্য অপর দুই প্রতিদ্বন্দ্বী, তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির পিয়ারে পোলিয়েভ, তিনি কুইবেক হয়ে ব্রিটিশ কলাম্বিয়া ছুটে গিয়েছেন। সেখানে তিনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। আর জাগমিত সিং এনডিপির, তিনি ঘুরে ফিরে অন্টারিওর বিভিন্ন শহরে তার দলের প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দর্শক, আমি শুরুতেই আসলে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ চাপিয়ে দেওয়া, অযৌক্তিক ট্যারিফ এবং সেটি নিয়ে কানাডার প্রস্তুতি, কানাডার কর্মতৎপরতা, সেদিকে একটু আলোকপাত করতে চাই। গতকালকের আলোচনায় আমি উল্লেখ করেছিলাম এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবার তাদের যত ধরনের গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ এবং গাড়ির উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্র ইম্পোর্ট করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ইনক্লুডিং আমেরিকা, তার উপর 25% ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছে, যেটি 2 এপ্রিল থেকে কার্যকর করা হবে বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন। এবং অটো সেক্টর, সেটি কানাডার ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত এবং এখান থেকে একটা হিউজ নাম্বার অফ অটোমোবাইল পার্টস অ্যান্ড আদার অ্যাক্সেসরি, যেটা ইউএসএ এখান থেকে এক্সপোর্ট হয়। ফলে কানাডার জন্য এটি অত্যন্ত আতঙ্কজনক, অত্যন্ত উদ্বেগজনক একটি ব্যবস্থা। এবং যেই কারণেই মার্ক কার্নি তার নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত করে দিয়ে, আসলে ফর নাও টেম্পোরারিলি স্থগিত করে, সব তার যে কর্মসূচি ছিল কুইবেকে, সেগুলো বাতিল করে দিয়ে তিনি অটোয়ায় চলে গেছেন এবং ক্যাবিনেটের সঙ্গে আজ বৈঠক করেছেন। বৈঠক করে সেখানে তিনি কি করণীয় সেগুলো নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন। আগামীকাল শুক্রবার তিনি শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই নিয়ে আলাপ আলোচনা করবেন। তাদের কাছ থেকে তিনি মতামত শুনতে চান, তাদের পরামর্শ শুনতে চান। তবে মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন যে কানাডা কোনোভাবেই মাথা নত করবে না এবং তার জুৎসই পাল্টা পদক্ষেপ নেবে কানাডা। এবং তিনি এও বলছিলেন যে গতকালকে তিনি আভাস দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে কথা বলতে রাজি আছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আমরা আজই জানলাম, মার্ক কার্নি জানিয়েছেন সাংবাদিকদেরকে যে গতকাল বুধবার রাতেই হোয়াইট হাউস থেকে ট্রাম্পের পক্ষ থেকে তার প্রতিনিধিরা মার্ক কার্নির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা একটি স্কেজুয়াল করতে চেয়েছেন টেলিফোনের, যাতে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধান পরস্পর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। মার্ক কার্নি জানিয়েছেন আগামীকাল কিংবা আগামী 2-1 দিনের মধ্যেই তাদের মধ্যে কথাবার্তা হবে, কিন্তু আজ পর্যন্ত আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে, তখন পর্যন্ত এই স্কেজুয়ালটি ফাইনাল হয়নি। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন যে একেবারে শুরু থেকে ডোনাল্ড ট্রাম্প এক একটি ঘোষণা দেন, তারপরে যখন কানাডা পাল্টা খুবই শক্তভাবে দাঁড়িয়ে যায়, আবার তিনি টেলিফোন করেন, কথা বলে আবার এক ধরনের একটা এই পর্যন্ত জাস্টিন ট্রুডোর সঙ্গে তার দুইবার টেলিফোন আলাপ হয়েছে। এবং মার্ক কার্নি তো দায়িত্ব নেবার পর তিনি বলেছেন যে তিনি তার সঙ্গে বসবেন না যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প কানাডার সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে কানাডা একটি স্বাধীন রাষ্ট্র সম্মান এবং কানাডিয়ানদের সম্মান দিয়ে কথা বলতে না শিখবে, প্রস্তুত হবে, ততক্ষণ তিনি তার সঙ্গে কথা বলবেন না, তার সঙ্গে তিনি মিট করবেন না। তিনি অবশ্যই ইউরোপ ঘুরে এসেছেন, কিন্তু সাধারণত কানাডার যে কোনো প্রধানমন্ত্রী প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যান, তিনি সেটি করেননি। তিনি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। যাই হোক, এবারও ডোনাল্ড ট্রাম্প কথা বলতে চেয়েছেন, কাল পরশু কিংবা তার মধ্যেই হয়তো দুই নেতার মধ্যে আলোচনা হবে এই ডোনাল্ড ট্রাম্প নিয়ে, এই ট্যারিফ নিয়ে, ট্রাম্প ট্যারিফ নিয়ে। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকবো যে সে আলোচনা কতটা ফলপ্রসূ হয়, কতটা সলিউশন সেখান থেকে বেরিয়ে আসে। তবে মার্ক কার্নি, কানাডিয়ান প্রাইম মিনিস্টার, তিনি ঘোষণা করেছেন যে কানাডা জোতসই ব্যবস্থা নেবে, জোতসই জবাব দেবে, কোনো অবস্থাতেই মাথা নত করবে না ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক পদক্ষেপের কাছে বা তার অযৌক্তিক সিদ্ধান্তের কাছে। এদিকে কানাডা এই যে ট্যারিফ আরোপ, ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফটি যে কেবলমাত্র
ক্যানাডিয়ানদেরই মানে ক্যানাডিয়ানদের জন্য যে এটা ইম্প্যাক্টেড হবে বা ইম্প্যাক্ট করবে তাই নয়, আমেরিকান ইকোনমিকেও যেটা ইম্প্যাক্ট করবে, এই ধরনের একটি ক্যাম্পেইন শুরু করেছে কানাডা। কানাডা এবং আমেরিকা দুটি দেশ যে সীমান্তবর্তী এলাকায় যে হাইওয়ের পাশে মানে যুক্তরাষ্ট্র সীমান্তের পাশাপাশি জায়গায় একটা বিল বোর্ড তারা বসাতে শুরু করেছে কানাডা, যেটাতে লেখা আছে ট্যারিফ আর এ ট্যাক্স। তোমরা যে ট্যারিফের কথা শুনছো, যে ট্যারিফ নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, সে ট্যারিফ আসলে একটা ট্যাক্স এবং এই ট্যাক্স আরোপ করা হচ্ছে। অর্থাৎ কানাডা আমেরিকাকে বোঝাতে দিতে চায় যে এই ট্যারিফ আরোপের কারণে বা ট্যারিফ বিষয়ক পদক্ষেপের কারণে তোমরাও ক্ষতিগ্রস্ত হবে এবং তোমাদের ইকোনমিও ক্ষতিগ্রস্ত হবে। এবার আসি একটু নির্বাচনী প্রচারণায়। দর্শক, যথারীতি এখন পর্যন্ত মার্ক কার্নির লিবারেল পার্টি একটা বেশ সুবিধাজনক, শুধু নয় বলবো যে যথেষ্ট সুবিধাজনক অবস্থানে আছে সবকটি জনমত জরিপে, এবং কনজারভেটিভ পার্টি এবং পার্টির নেতা পিয়েরে পোলিয়েভ ক্রমশ নানাভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আমরা খেয়াল করে দেখলাম যে অন্টারিওর যে প্রিমিয়ার, যিনি প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, তিনি পিয়েরে পোলিয়েভ এবং ডাগ ফোর্ড, তারা একই রাজনৈতিক আদর্শের, একই রাজনৈতিক দল তারা করেন। অন্টারিওর যে প্রিমিয়ার ডাগ ফোর্ডের যে নির্বাচনী ক্যাম্পেইন, যেই ক্যাম্পেইনটি তাকে একাধিকবার সাকসেসফুলি নির্বাচনে জিতিয়ে এনেছে, সেই ক্যাম্পেইন পিয়েরে পোলিয়েভের অবস্থাটা অন্টারিওতে কী তার উপর একটা তারা গোপনের জরিপ করেছে, এবং সেই গোপন জরিপটির ফলাফল নিয়ে টরন্টো স্টার আসলে একটা রিপোর্টও প্রকাশ করেছে, এবং সেখানে সেই জরিপে দেখা গেছে যে শুধু অন্টারিওতে পিয়েরে পোলিয়েভের অবস্থান একেবারেই নাই বললেই চলে। অর্থাৎ ডাগ ফোর্ডের ক্যাম্পেইন মনে করছে যে পিয়েরে পোলিয়েভের আগামী নির্বাচনে পাশ করে আসাটা কঠিন, মানে সম্ভবই না। এদিকে কানাডার আরেকটি অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেলকে বলা হয়ে থাকে যে কর্পোরেট সেক্টরের প্রতিনিধি হিসাবে দেখা হয় এই পত্রিকাটিকে। গ্লোব অ্যান্ড মেলের সম্পাদকীয় বিভাগ তারা পিয়েরে পোলিয়েভের উপর একটি মূল্যায়ন প্রকাশ করেছে আজকে পত্রিকাটির সম্পাদকীয়তে, এবং সেই সম্পাদকীয়তে এটিও বলেছে যে হ্যাঁ, পিয়েরে পোলিয়েভ হচ্ছে দ্য ফার্স্ট পলিটিক্যাল লিডার, যিনি জাস্টিন ট্রুডোর প্রধানমন্ত্রিত্বকালে যখন পুরো কানাডার ইকোনমি, সামাজিক হারমোনি, ইমিগ্রেশন সিস্টেম সব কিছু একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, সেই নেতাটি হচ্ছে পিয়েরে পোলিয়েভ। এবং গত জানুয়ারি পর্যন্ত পিয়েরে পোলিয়েভের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, কিন্তু বাস্তবতা হচ্ছে লিবারেল পার্টির নেতার পরিবর্তন হওয়ার পর সেই সমর্থনেরও পরিবর্তন ঘটেছে। এখন পিয়েরে পোলিয়েভ অনেকটাই পিছিয়ে পড়েছে, বরং মার্ক কার্নি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন, এটি প্রায় নিশ্চিত হয়ে গেছে বিভিন্ন জনমত জরিপের মাধ্যমে। এবং এই ব্যাখ্যা এবং এই ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরে গ্লোব অ্যান্ড মেইলের এডিটোরিয়াল বোর্ড বলছে যে পিয়েরে পোলিয়েভকে যদি আসলে এখনও যদি মার্ক কার্নিকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে হয়, কিংবা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তার কাছাকাছি আসতে হয়, বা তাকে তার তার বিজয়কে চ্যালেঞ্জ করতে হয় পিয়েরে পোলিয়েভকে, তাহলে তার জন্য দুটি বিষয়ে গ্লোব অ্যান্ড মেইলের সম্পাদকীয় দপ্তর বলছে যে তার জন্য দুটি বিষয়ে মনোযোগ দিতে হবে। একটি বিষয় হচ্ছে তার নিজেকে, পিয়েরে পোলিয়েভকে ট্রাম্পের যেই অবয়ব, ট্রাম্পের যে ইমেজ, সেই ইমেজ থেকে তাকে সরিয়ে আনতে হবে। গ্লোব অ্যান্ড মেইল এডিটোরিয়াল বলছে যে গত মাসে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ একটা রেডিও ইন্টারভিউতে বলছিলেন যে পোলিয়েভ হচ্ছে ট্রাম্প প্রশাসনকে মোকাবেলা করার জন্য জুৎসই প্রার্থী, কারণ তিনি ট্রাম্প প্রশাসন এবং তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা সামঞ্জস্য আছে। বলাই বাহুল্য, ড্যানিয়েল স্মিথের এই ইন্টারভিউটি ব্যাকফায়ার করেছে। এটি আসলে পিয়েরে পোলিয়েভের জন্য কোনো পজিটিভ কোনো ইম্প্যাক্ট করেনি, বরং এটা নেগেটিভলি তাকে ইম্প্যাক্ট করেছে। লিবারেল পার্টি এবং যারা পিয়েরে পোলিয়েভকে দেখতে পারেন না, তার সমালোচকরা তাকে এমনিতেই তাকে অনেকটা লিটল ট্রাম্প অফ নর্থ সাইড অফ দ্য বর্ডার বলে থাকে। অর্থাৎ তিনি হচ্ছেন কানাডার
ছোটদের ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ বা তার যারা সমালোচক তারা এই কথাটি বলে থাকে। সো গ্লোব অ্যান্ড মেল তাকে বলছে যে তার কাজ হবে এই যে ডোনাল্ড ট্রাম্পের মতন যে তার একটা ইমেজ গড়ে উঠেছে সেই ইমেজটাকে ভেঙে তাকে একটা তার ইমেজের পরিবর্তন ঘটাতে হবে। এমনিতেই পিয়ারে পোলিয়েভকে নিয়ে প্রবলেম হয় যে তাকে সবাই দেখে একটু খুব অ্যাগ্রেসিভ হিসাবে, এবং তাকে মানে ঠিক তিনি কি করবেন আনপ্রেডিক্টেবল একজন লিডার হিসাবে তাকে দেখা হয় কানাডার পলিটিক্সে বা মিডিয়া ওয়ার্ল্ডে। ফলে তার এই যে ইমেজটা সেই ইমেজটা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। এর বাইরে গ্লোব অ্যান্ড মেল এডিটোরিয়াল বোর্ড বলছে যে তার আরও একটি বিষয় হচ্ছে দেখতে হবে তার যে লিডারশিপ, তিনি যে হি ইজ এ লিডার, হি ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি, হি ক্যান টেক দ্য লিডারশিপ অফ এনি মোমেন্ট অ্যান্ড হি ক্যান টেক দ্য ওনারশিপ অফ এনি অকওয়ার্ড সিচুয়েশন। সেই জিনিসটা তাকে ডেমনস্ট্রেট করতে হবে, তাকে দেখাতে হবে। এখন পর্যন্ত তার যে অবস্থান, তিনি সব কিছুতেই অ্যাগ্রেসিভলি কথা বলছেন, নেগেটিভলি কথা বলছেন, কিন্তু তিনি কি করবেন, তার লিডারশিপ কি দেখাতে চায়, কি করতে চায়, সেই বিষয়গুলো তিনি কখনো পরিষ্কার করেননি। ফলে এটি নিয়ে জনমনে তার ব্যাপারে এক ধরনের একটা ধোঁয়াশে ভাব আছে, যেটি তাকে আসলে নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে দিচ্ছে বলে গ্লোব অ্যান্ড মেলের এডিটোরিয়াল বোর্ড মন্তব্য। তিনি হচ্ছেন কানাডার ছোটদের ডোনাল্ড ট্রাম্প। এই যে ইমেজ তার গড়ে উঠেছে, সেই ইমেজ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। দ্য গ্লোব অ্যান্ড মেলের এডিটোরিয়াল বোর্ড তার সম্পর্কে আরও একটি কথা বলেছে যেদিকে তার মনোযোগ দেওয়া দরকার, সেটি হচ্ছে তার লিডারশিপ। তিনি যে একজন নেতা, তিনি যে একটা সিচুয়েশনে পরিস্থিতিকে ওন করে সেখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নাগরিকদের নেতৃত্ব দিতে চান, নেতৃত্ব দিতে পারেন, সেই বিষয়টি প্রপারলি ডেমনস্ট্রেট করতে হবে। এখন পর্যন্ত তার যেসব কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তার ঠিক লিডারশিপ কোয়ালিটিটা বা লিডারশিপটা নাগরিকদেরকে কনভিন্স করছে না বলে গ্লোব অ্যান্ড মেলের এডিটোরিয়াল বোর্ড মনে করে। এবং এই দুইটি জায়গায় তার একটা পরিবর্তন কিংবা পরিমার্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে দ্য গ্লোব অ্যান্ড মেলের এডিটোরিয়াল বোর্ড তাকে পরামর্শ দিয়েছে। দর্শক, আজ এখানেই শেষ করব। সামনের দিনগুলোতে প্রায় প্রতিদিনই আমি আগামী 28 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, নির্বাচন পর্যন্ত নির্বাচনী ক্যাম্পেইনে যেসব ঘটনাপ্রবাহ ঘটবে, উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি আগামীকাল আমরা খেয়াল রাখব যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্ক কার্নির কোনো আলাপ আলোচনা হয় কিনা, কিংবা এই যে 2 এপ্রিল থেকে নতুন করে আরও বর্ধিত পরিসরে আরও অনেকগুলো প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপের যে ঘোষণা দিয়ে রাখা হয়েছে, সেগুলো নিয়ে কি তৎপরতা চলছে, শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে দুই দেশের বাণিজ্য যুদ্ধ, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।